আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি হেলথ কিরণ গিত্তেজি, উনিও বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রেখেছেন। চ্যালেঞ্জের বিষয়ে উনি বলেছেন কি কি আমাদের চ্যালেঞ্জেস রয়েছে। ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা, প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, প্রফেসর ডক্টর অনুপ সাহা, প্রিন্সিপাল এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, ডক্টর প্রদীপ দেববর্মা, প্রেসিডেন্ট এটিজিডিএ, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আর বিস্তারিতভাবে আমাদের জেনারেল সেক্রেটারি এটিজিডিএর ডক্টর কনক চৌধুরীও এখানে আছেন, ডক্টর তন্ময় দেব, অর্গানাইজিং সেক্রেটারি এটিজিডিএ কন 2025, এবং যারা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার্স যারা উপস্থিত আছেন, রিনাউন্ড ডক্টরসরা এখানে উপস্থিত, এবং আদার যারা অ্যালাইড যারা স্টাফ আছেন হেলথ ডিপার্টমেন্টের এবং অফিসিয়ালস এজিএমসি এবং এই হসপিটালের এনএইচএমের এখানে ডক্টরস এবং অফিসিয়ালরা আছেন, এবং স্টুডেন্টসও এখানে আছেন, যারা পিজি স্টুডেন্ট তারাও আছেন, এমবিবিএস এবং পিজি, আদার ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড মিডিয়া ফ্রেন্ডস, সবাইকে আজকের এই অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের যে বাইএনুয়াল কনফারেন্স 2025 এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব ভালো লাগলো, রিমিক্সের মতো মনে হলো আমাকে এখানে, ওই এখন গানের রিমিক্স হয়, তো আমাকে এখানে বসিয়ে যেভাবে দাঁড়াতে পারবো না, আমার জানাই ছিল না এইভাবে না দাঁড়িয়ে কোনো জিনিস নেওয়া, তো এটা রিমিক্স মনে হলো, যে সাউথ ইন্ডিয়ানের যে কালচার এখানে আমরা দেখতে পেলাম এবং আমাকে এখানে বসানো হলো। তো খুবই ভালো লাগলো যে এই ধরনের এটিজিডিএ প্রথমবার এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা রেখেছেন, কিন্তু আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ এইভাবে আমি কোনো সময় এই ধরনের মানে এক্সপিরিয়েন্স আমার কখনো ছিল না। কিন্তু অ্যাজ বিকজ আই এম অ্যাট হোম, রাদার আই শুড সে, যে বলতেও পারবো না, মুখ্যমন্ত্রী পরে, আগে তো ডাক্তার, তো যেভাবে ওনারা বলেছেন বসতেই হবে। যাই হোক, আমার ভালোই লাগলো, খারাপ লাগলো না। এখানে ডক্টর দিলীপ দাস মহোদয় বলেছেন যে কিভাবে এটিজেডিএ থেকে এটিজিডিএ হলো। আমাদের কিন্তু এখনো মানে টিপ অফ দ্য টাঙে কিন্তু মাঝে মাঝে চলে আসে এটিজিডিএ, কিন্তু জি আর জে এর মধ্যে খুব বেশি একটা বোঝা যায় না বলে অনেকে মেনে নেয় যে না এটা এটিজিডিই বলেছে হয়তোবা, কিন্তু আমরা কিন্তু এখনো এটিজিডিই বলি, এবং দীর্ঘ ইতিহাস আছে। এবং আমাদের অ্যাসোসিয়েশন এটিজিডিএ এবং আইএমএ সবাই মিলে আমরা অনেক আন্দোলনও করেছিলাম তখন। এখন আন্দোলন হয় না, ডক্টর দিলীপ দাস বলছেন, তার কারণ হচ্ছে যে আন্দোলন যে কারণে করা হয় সে আন্দোলনগুলোর সে কারণগুলো তো এমনিতেই আমরা সমাধান করে দিচ্ছি আগের থেকে, কাজে আন্দোলন সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ডাক্তারদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকে, সবসময় ওনারা চলে আসেন, এবং যখন যেটা যেটা বলেন আমি কিন্তু চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে আমি রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের ওনাদের কনফারেন্সে আমি গিয়েছিলাম, এখানে কনক চৌধুরী বলেছেন যে ডাক্তারদের শারীরিক সুস্থতা খুব ইম্পর্টেন্ট। খারাপ লাগছিল অনেক ডাক্তারবাবুদের যারা রিটায়ার্ড হয়ে গেছেন, মানে ওনাদেরকে তো একদম সুস্বাস্থ্যের অধিকারী দেখেছিলাম, সেখানে যেমন দেখছিলাম কেউ হাঁটতে পারছে না, খুব মানে তখন মনে হচ্ছে যে আমরাও বোধহয় আগামী দিনে ওদের ছবিটা আমরা দেখছিলাম আর কি, ওনাদের মাধ্যমে আমাদের ছবিটা দেখছিলাম। তো কনক চৌধুরী যেটা বলল যে সবার কিন্তু মানে ফিটনেস খুব ইম্পর্টেন্ট। আমি এখানে বহু ডাক্তারদের দেখি খালি ডাক্তারই ছাড়া ফিটনেসের প্রতি কয়েকজন করেন, কিন্তু ফিটনেস খুব ইম্পর্টেন্ট। তো রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশন আমি গিয়ে বলেছিলাম যে ডাক্তারদের অলদো you put the name of retired, but actually doctors never will retire. You are retired but not tired. আমি বলছি ডাক্তাররা কখনো টায়ার্ড হয় না, উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড। কাজেই যদি টায়ার্ড না হয় তার জন্য নিজেকে আরো শারীরিকভাবে সুস্থতা খুব প্রয়োজন। এখানে আমাদের আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমরা সবাই জানি যে এটা নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে এর সূত্রপাত,
এবং এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এখানে অনেক মহিলা ডাক্তারদের আমি দেখছি, আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা অনেকে আছেন, তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে আন্তর্জাতিক যে নারী দিবস উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বলছিলাম সবাইকে যে পপুলেশনের 50%ই মহিলা। আর অনেকে একজন বলছিলেন আজকের এক প্রোগ্রামে, বলছে একবার মহিলাদের কথা বলতে দিলে শেষ হয় না, একবার বলতেই থাকে, বলে ঘরেও এক সমস্যা, বাইরে এলো একই। তা আমি বললাম যে ওনাদের কি সমস্যা, এই কারণে আপনি বুঝতে হবে, এতদিন ধরে ওদেরকে দাবিয়ে রেখেছে, ঘরের ভিতরেও দাবিয়ে রেখেছে, বাইরে আসলেও দাবিয়ে রাখে। কাজেই এখন যেহেতু এই সুযোগটা পেয়েছে, প্ল্যাটফর্ম পেয়েছে, নিশ্চয়ই সেটাকে মানে এটাকে সমতা আনার জন্য বেশি বলবে। কিন্তু দুটো কান দিয়েছে ভগবানে, একটা মুখ দিয়েছে, বড় কম শুনো বেশি। কাজেই মেয়েদের কথা শুনতে হবে আমাদের, এবং বুঝতে হবে যে আজকের দিনে মেয়েদের রাইটস, আজকের যে আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু খালি দিবস না, ওনাদের রাইটস, এটার বিষয়ে তাদের যে অধিকার, সেই অধিকারের আজকের দিনে পালন ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বুঝতে হবে নিজের বাড়ির ঘরে, আমরা জানি মেয়েদের, একটা মেয়ে তারপর সে যখন করার পর তারপর কিন্তু তার বিয়ে হয়, সেখানে গিয়ে সে কি হয়, কারোর স্ত্রী, স্ত্রীর পরে কি হয়, মা হয়, মার পরে আবার বৌদি হয়, আবার শাশুড়ি হন। তো এইভাবে চলতে থাকে, কত রকমের রিলেশন, একটা মানে নারীদের কত রকমের রিলেশন হয়, কি নামে ওনাদেরকে ডাকে। তাদের এদের সম্পর্কে আমাদের বিশেষ করে ওয়ার্ক সেন্টারে ওদের প্রতি আমাদের আরো মানে যাতে ওরা সুরক্ষা থাকে তার জন্য আমাদের চিন্তা করতে, কারণ আমরা যারা আছি পপুলেশনে 50% যদি মহিলা থাকে এবং তাদের রাইটস যদি তারা সেটাকে ব্যবহার না করতে পারে, তাহলে এই আন্তর্জাতিক যে নারী দিবস সেটা পালন করে লাভ হবে না। আমি আশা করি, সবসময় একটা ভয় থাকে, আমি যখনই শুনি 12টার সময় কেন মহিলারা বেরোবে না, কেন মহিলারা যখন তখন, এখনো হসপিটালে কোনো মহিলাদের নাইট ডিউটি দিলে, আপনারা জানেন আরজিকর কাণ্ডের ঘটনা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা একটা মানে এর থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা আমাদের নিতে হবে। আমাদের মেয়েরা, আমাদের যারা মহিলারা আছেন, রাত্রে 2টো হোক 3টে হোক, অন্য কাউকে নিয়ে আসতে কেন হবে ইমার্জেন্সি ডিউটির সময়? ওরা ইজি যে ঠিক আছে আমার ডিউটি আছে আমি যাব। এই যে অবস্থা, এখনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে মহিলারা কিন্তু এখনো সাপ্রেসড আছে, একটা ভয়ের বিষয় থাকে। আমাদের যে গোল, সেই গোল হচ্ছে মহিলাদের সমান অধিকার দেওয়ার, এবং সেটা খুব প্রয়োজন আমাদের। আর যেখানে ডক্টরস আছে, আজকে মহিলারা কোন জায়গায় গেছে, ত্রিপুরার মেয়েরা আজকে দেখেছে, আজকে দীপা কর্মকারও সেখানে ছিল। দীপা কর্মকারকে দেখে আজকে সেই দিনের ঘটনাটা আপনার দেখুন, অলিম্পিকে আমরা বসেছিলাম যে 3rd পজিশন অ্যাটলিস্ট পাবে, সেখানে সে 4th পেল, একটা সামান্য একটা মানে অবস্থার কারণে। তো আমাদের মেয়েরা এখন, আমাদের ত্রিপুরার মেয়ে এখন পাইলট, আমাদের ত্রিপুরা মেয়েরা এখন ট্রেনের তারা চালক, গাড়ি চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, সব চালাচ্ছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে, আর ডাক্তারদের কথা তো বলি, এখানে যখন গান গায় আমি দেখি, মেয়েরা যখন গান করে, মেয়েদের যখনই কোনো পারফরমেন্স হয় তখন কিন্তু একটা আলাদা মাত্রা নেয়। আজকে একটা ছোট বাচ্চা আমাদের এই প্রোগ্রামের মধ্যে, সে একটা সুন্দরভাবে একটা গান গাইছিল, এত সুন্দর। তো সব জায়গার মধ্যে মহিলাদের স্থান কোনো অংশে পুরুষ দেখতে কম নয়। সেটা আজকের সেম ডে যেহেতু হয়ে গেছে, আর পাশাপাশি আবার ত্রিপুরার এই ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন যে সরকার, তার দ্বিতীয় বর্ষ পালনের আজকের দিন, মানে সব মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে সত্যি আজকে একটা শুভ দিন, মহতী অনুষ্ঠান আমি বলবো। এবং খুবই ভালো লাগছে এখানে আসার পরে। এরপরে আমার একটা প্রোগ্রাম আমার আছে, কন্টিনিউয়াস প্রোগ্রাম থাকে। এবং এই যে বললাম যে উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড, এখান থেকে যাব আরেকটা প্রোগ্রামে যাব রাত্র 12টা পর্যন্ত, এতে কোনো সমস্যা হয় না মানসিকভাবে, কারণ উই হ্যাভ টু রিড আওয়ার মাইন্ড ফার্স্ট। আমি ঠিকভাবে কাজ করছি কিনা, মানুষের জন্য কাজ করতে পারছি কিনা, মানুষের জন্য আরো কাজ করব কিনা ভবিষ্যতে, এবং কোনো রকম বৈষম্যমূলক কোনো চিন্তা ভাবনা মাথায় যেন না আসবে, নানা রকম প্রবলেম থাকবে। সেদিন আমার মনে আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বাচ্চাদের স্কুলের বিষয়ে যখন উনি পরীক্ষা পে চর্চা করছিলেন, তখন একটা ছেলে, ত্রিপুরারও একজন ছেলে, আপনার বিলুনিয়ার,
মানে ত্রিপুরা হলেই উনার কিন্তু একটা আলাদা একটা মানে স্নেহ চলে আসে, এবং তাকে দিয়ে ডান্স করালো, তার থেকে অনেক কিছু জানতে চাইলো। ওনাকে জিজ্ঞেস করলাম তুমি এত দূর থেকে আসলে, কাউকে পয়সা টয়সা দিতে হয়নি তো এখানে আসতে? এ বলে না, আমি তো কাউকে পয়সা দেইনি। তো এই ধরনের অবস্থার মধ্যে উনি একটা ছেলে বলছিল আমি তো 97%, আমার এখন ওই লাইনটা আমার খুব মানে মনে লেগেছে, সেটা বলছে 97% আমি আশা করেছিলাম পরীক্ষায়, কিন্তু আমি 93% পেয়েছি। তো এই যে অবস্থা, সেটা আমার তাহলে কি করতে হবে? তখন উনি বলছিলেন যে আজকের দিনে এটা খুব ইম্পর্টেন্ট, যে কিতাব জিতনা হ্যায় ক্যা ক্যা জিন্দেগি জিতনা হ্যায়। এই যে বিষয় ভেরি ইম্পর্টেন্ট, কিতাব জিতনা হ্যায় ক্যা জিন্দেগি জিতনা হ্যায়। আমি এখনো বলছি, আমরা পড়াশোনা করেছি, আপনারাও করেন সব, জিন্দেগি জিতার মধ্যে যে আনন্দ, সেটা 100%-এর উপর, 100%-এর থেকে উপর। কাজেই মানুষ জীবনের থেকেই অনেক শিখে। আমরা ক্লাস করছি, ক্লাস নিচ্ছি, বা যারা ক্লাসে বসেন সবাই এভরিডে দে উইল লার্ন। আমরাও শিখি, এখনো শিখি। এখান থেকে মেডিকেলে যতটুকু না পড়াশোনা করছে, এখন মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট থাকে, এখান থেকে যাওয়ার পরে আরেকটা সাবজেক্ট যা কোনোদিন আমরা ধ্যান ধারণাতেই ছিল না, তো সেখানেও একবার দেখতে হয় যে এটা কি আবার নতুন কি সাবজেক্ট। সেই সাবজেক্টের উপর পড়ার শেষ নেই। আর গড কিন্তু ঠিক করে রেখেছে যে ফাঁকি দিয়ে তুমি এসছো, তোমাকে ছাড় দেব না, তোমার লাস্ট জীবনে তোমাকে কিন্তু পড়তে হবে, বা যে কাজটা আমি মানে ভেবেছি ওই সাবজেক্টটা ওই টপিক্সটা আমি করিনি, সেই টপিক্সটাও কিন্তু তোমাকে দেবে। ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের একটা মানে অর্থোগনেটিক সার্জারি যেহেতু এটা করতে হয়, সেখানে সেফালোমেট্রি স্টাডি ভেরি ইম্পর্টেন্ট। তো যখন গ্রাজুয়েশন লেভেলে আমার এই সাবজেক্ট মাথায় ঢুকতো না, সেফালোমেট্রি স্টাডি, তো এইসব লাইন টাইন টেনে অসম্ভব। তো ভাবলাম যে যাই, কোনো রকমের গ্রাজুয়েশন হয়ে গেল। পোস্ট গ্রাজুয়েশনে আমাকে দেওয়া হলো অর্থোগনেটিক সার্জারি উইথ রিজিড প্লেট ফিক্সেশন। তো আমার ওই সাবজেক্ট, আমি বললাম এই তো বিভিন্ন সফট টিস্যু অ্যানালাইসিস, হার্ট টিস্যু অ্যানালাইসিস, আমার এক্সট্রিম পড়াশোনা করতে হলো। যে আমি উদাহরণটা দিলাম যে ফাঁকি দিয়েই এসেছিলাম, আর এত বেশি শিখতে হয়েছে যে অর্থোডন্টিক সাবজেক্ট আমাদের আছে, ওরা এসে আমার কাছে শেষ পর্যন্ত আসতে হয়েছে, যে এর ভিতরে এত ডিপে যেতে হয়েছে যে তখন তো কম্পিউটারের সুবিধা ছিল না। নিজেই ফটো কেটে, পেশেন্টের ফটো কেটে, যে মেন্ডিবল যদি এতটুকু কাটি বা মেক্সিলা যদি এতটুকু কাটি, তাহলে তার সফট টিস্যু কতটুকু এগুবে বা পেছনে যাবে। এবং তার জন্য ওই যে ফটোর দোকানে গিয়ে ট্রু পিএসএফ এটা নিয়ে, ল্যাটারাল শেপ নিয়ে সেটা কেটে কত মিলিমিটার যাবে তাকে দিয়ে সাইন করাতে হতো ওই পেশেন্টের। যদি এদিক সেদিক হয়, হি উইল অর শি উইল ফায়ার, শি উইল গো সু দ্য মানে শি উইল গো টু দ্য কোর্ট। তো এইরকম একটা অবস্থার মধ্যে মানে আমি এটাই বলছি যে ফাঁকি দেওয়ার কোনো সুবিধা নেই। এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি একটাই বলবো যে যেটা শিখবে খুব ভালো করে শিখতে হবে, এবং যতটুকু জানা যায় সেটাই বেস্ট। আমি এখানে আমাদের ডাক্তার দিলীপ বাবু বলেছেন যে ডাক্তারদের একটা সুবিধা কি, মানুষ ভগবানের পরে ডাক্তারকে ভাবে মানুষ। জাস্ট আমি গত যে অ্যাসোসিয়েশন আমাদের রিটায়ার্ড ডক্টর, সেখানেও বলেছি, একবার ভাবুন আমি নিজেও যদি মানে পেশেন্ট হই, যখন ওটির ভিতরে আমরা ঢুকি, যখন ইনটিউবেশনের আগ মুহূর্তে এবং ইনটিউবেশনের আগ মুহূর্তে উই অলওয়েজ সারেন্ডার টু দ্য ডক্টর। মানে সেখানে কিন্তু আর কিচ্ছু করার উপায় নেই, অর্থাৎ উই অলরেডি সারেন্ডার টু দ্য গড। এবং যখন তার কনসাস ফিরে আসে, আপনি ভাবুন অপারেশনটার পরে সে তো ভেবেছে আর বাঁচবে কি মরবে কিছুই জানে না, যখন ফিরে আসে তার মধ্যে কি অনুভূতিটা আসে, একটা অদ্ভুত একটা ফিলিংস তার মধ্যে আসে। ডক্টরস এবং তাদের আশেপাশে যত ডাক্তার মানে আমাদের যারা এলাইড যারা স্টাফ আছে, তাদের প্রতি একটা অদ্ভুত এক আধ্যাত্মিক একটা রিলেশন সেখানে সৃষ্টি হয়, তখনই বোঝা যায়। তো এই কারণে আমি মাঝে মাঝে বলি ডাক্তারদের উপরে অনেক সময় চড়াও হয় কিছু কিছু লোক। আমি বলি এই তুমি যে এই পৃথিবীতে আসো, এই ডাক্তারবাবুর সিগনেচার নিয়েই কিন্তু এই পৃথিবীতে তুমি আসো, ইউ আর বর্ন, এই সার্টিফিকেটটা দে, মেডিকেল সার্টিফিকেট। আবার মৃত্যুর সময়ও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া তুমি কিন্তু শ্মশানে যেতে পারবে না। কেন তোমরা ডাক্তারদের উপর চড়াও হোক, এই কথাটা আমি বারবার বলি। কাজেই মানে এখানে ডাক্তারদেরও তার যে কথাবার্তা এভরিথিং, আমরা এমনও জানি বহু ডাক্তার
আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, ত্রিপুরাতে তৎকালীন সময় সামান্য এমবি ছিল, কিন্তু এলএমএফ এলএমপি এই ধরনের ছিল। এখানে কোনো এমএস এমডি কিচ্ছু ছিল না। এখানে দেখানোর পর এমন বিশ্বাস ছিল, কলকাতায় গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছে, টেলিফোন করে বলে না না আপনারা যা বলেছেন ঠিক আছে, ছেত্রী ডক্টর ছেত্রীর কথা বলছি, উনাকে দেখিয়েছেন, নাম করা কার্ডিয়াক সার্জন কার্ডিওলজিস্ট। উনাকে দেখানোর পর ফোন করে জিজ্ঞেস করে, তখন তো এই ফোন বা নাম্বারিং করে ফোন করতে হতো, আপনি কি বলেন, আপনি যদি বলেন তাহলে আমি ট্রিটমেন্টটা বা ওষুধটা খাবো। এই যে বিশ্বাস ত্রিপুরার, আমি এখানে প্রতিটা এখানে যারা ডাক্তারবাবুরা আছেন সবাইকে বলবো, you are host on yourself, you are the ambassadors of yourself or society। কাজে এমন নাম করুন আপনাদের নিজের কাজে, ঠিক আছে, টাকা পয়সা সব কিছু লাগবে, কিন্তু আরো বেশি যাতে ডাক্তারির সাথে সাথে আমাদের, যেহেতু ভগবানের পরে ডাক্তার ধরে নেয়, আমাদের যে এক্সট্রা অ্যাডভান্টেজ সেটাকে আরো বেশি মানুষের কাছে সেটাকে এস্টাবলিশ করতে হবে। কোনো রকম মানে অ্যাশ করার সমস্যা ইয়ে নেই, অ্যাশ করতে পারবেন না। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী যে আসছেন, প্রতি মুহূর্তে উনি নজর রাখেন, অ্যাশ করার সমস্যা মানে ইয়ে নেই, টাইম নেই। যদি আপনাদের মধ্যেও সেই ইমপ্লিমেন্টেশনটা হয় যে 24/7 আমি কাজ করব, কোনো রকম অলসতা হচ্ছে সবচেয়ে বড় শত্রু আমাদের। কেউ যদি মনে করে যে আমি আমার 8 ঘন্টা ডিউটি আর কাজ করব না, তাহলে কিন্তু হবে না কিছু। তাহলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা যে বলি, আজকে কি সুন্দর ভারতবর্ষ চলছে, আজকে কত সমস্যা চারিদিকে। আমাদের ত্রিপুরার জিএসডিপি এখন 2য় স্থানে আমরা চলে এসেছি এখানে, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন সর্বভারতীয় স্তরে আমাদের জিডিপি সবচেয়ে হাইয়েস্ট, সব পার্সেন্টেজের দিক দিয়ে আমরা হাইয়েস্ট আমরা এসেছি এখানে। আমাদের নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এখন আমরা ফ্রন্ট রানার থেকে আমরা ফ্রন্ট রানার হয়েছি পারফর্মিং স্টেট থেকে। তো এখানে পার ক্যাপিটা ইনকাম আগে ছিল 1,04,44, এখন হয়ে গেছে প্রায় 1,77,000। তো সব দিক দিয়ে আমাদের কিন্তু উন্নতির দিকে যাচ্ছে, এবং সেটা কেন হচ্ছে? কারণ ট্রান্সপারেন্সি আমাদের আছে, কাজের প্রতি আমাদের সেই সিনসিয়ারিটি আছে, এবং সেটা আমাকে দিলে হবে না। হেলথের সাপোজ আমি এখন মুখ্যমন্ত্রী, সেটা চেইন কিন্তু সব আপনাদের মাধ্যমে যাবে। আমরা বারবার চেষ্টা করছি ডিস্ট্রিক্ট লেভেলে তার স্ট্রেংথেনিং হোক, পিএসসি লেভেলে স্ট্রেংথেনিং হোক, সিএসসি লেভেলে স্ট্রেংথেনিং হোক, সমস্ত কার্ডিয়াক কেয়ার সেন্টার অলরেডি আমার সাথে আমরা তৈরি করেছি। আমরা যে ইমার্জেন্সির যদি কেস হয় সেখানে ট্রমা সেন্টার আমরা সব ডিস্ট্রিক্টের মধ্যে অলমোস্ট তৈরি করেছি। এর মধ্যে আমরা ধর্মনগরে অর্থাৎ নর্থ ডিস্ট্রিক্টে আমরা শুরু করব। তো সব দিক দিয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, আমি বারবার বলছি, আমি মুখ্যমন্ত্রী সমীপুরশুতে যখন বসি প্রতি বুধবার যখনই আমি থাকি, সেখানে বেশিরভাগ মানুষ আসে দূর দূরান্ত থেকে, তাদের কাছে কিন্তু স্বাস্থ্যের বিষয় নিয়ে কিন্তু বেশিরভাগ আসে, খুব কষ্ট হয়, চেষ্টা করি ওনাদেরকে। কিন্তু যখন বলে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট থাকা সত্ত্বেও কেন এই পেশেন্ট এই আমাদের হসপিটাল থেকে যখন জিজ্ঞেস করি আপনাকে কে বলেছে, বলে এই ট্রিটমেন্ট তো এখানে হয় না, আপনার বাইরে যেতে হবে। অলরেডি বাইরে গেছে, বাড়ি ঘর বিক্রি করে সে সেখান থেকে এসে বলছে। আমি বললাম কাকে বলে গেছেন? তা আমার সাথে আমার ডাক্তারবাবুরা থাকেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকেন, সেক্রেটারি মহোদয় থাকেন, বা অন্যান্য ডিপার্টমেন্টের থাকেন। যখন অন্যান্য বিষয় আসে জিজ্ঞেস করি, বলে আরে এই চিকিৎসা তো আমাদের এখানে হয়। একদমই বিশ্বাস হয় না, একদমই বিশ্বাস হয় না। ফর এক্সাম্পল, পরশুদিন আমার এক পেশেন্ট আমার এরিয়ারই, সে অলরেডি গেছে চেন্নাই। কি বিষয় তার, সে কিন্তু আমাকে একবার এমনিতেই দেখিয়েছিল। তা আমি ওর টাঙের মধ্যে আমি দেখেছি একটা আলসার। আলসারটা দেখে আমার সন্দেহ হয়েছে। আমি বললাম তোমার বায়োপসি করতে হবে, ইনসিজনাল বায়োপসি লাগবে, এছাড়া সম্ভব না। বাস আর কিছু না। সে এখন চেন্নাইয়ে চলে গেছে অ্যাপোলো হসপিটালে, গিয়ে সেখানে পার্শিয়াল গ্লোসেক্টমি করে ফেলেছে। এখন সেই অলরেডি ধরা পড়েছে যে সিএ টাং, এবং সেটা নেক অব্দি ছড়িয়ে গেছে। তো এখন সেই অপারেশনের টাকা নেই, পয়সা নেই। তা আমি বললাম কিভাবে টাকা পাঠাতে হবে, আমি খবর নিচ্ছি। অথচ এই কাজটা আমাদের এখানেই হয়, আমরাই করতে পারি। এই যে বিষয়টা, এই যে আস্থাটা আমাদের ফিনান্স, যেখানে আমাদের ডাক্তার দিলীপ বাবু বলার চেষ্টা করেছেন, আমরা তো বলি সব, কিন্তু আপনারা কিন্তু এক একজন অ্যাম্বাসেডর, যেটা বললাম, সব বিষয়ে আপনাদের মানুষের কাছে কিন্তু বলতে হবে, একটা টাইম দিতে হবে, যে আমাদের প্রচার প্রসার করতে হবে ফর দ্য সেক অফ দ্য পিপুল। এটা না করলে কিন্তু এই যে টিম ওয়ার্ক, সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। এটা আপনাদের অবশ্যই আপনারা করবেন। এটা করলে আমাদের পক্ষেও সুবিধা হবে, এবং এই নামগুলো কিন্তু ফিডব্যাকে আসে, এমুক জায়গার এমুক ডাক্তারবাবু এমুক ভালো করেন, আমাদের পক্ষেও সুবিধা হয়।
এবং আরেকটা বিষয় যেটা কিছুদিন আগে আমরা যে আপনার এইডস নিয়ে, এইচআইভি ইনফেকশন নিয়ে, এইচআইভি নিয়ে আমরা কথা বলেছিলাম। বারবার বলছি ডাক্তারদের উপর এইচআইভির বিষয়ে আর কেউ জানবে না। আজকে ড্রাগ এডিকশন নিয়ে আমরা কথা বলছি, মানে ইন্ট্রাভেনাস ইনজেকশন নিয়ে। কিন্তু এখন স্ট্যাটিস্টিক্স, সেদিন আমি যা দেখছিলাম রিভিউ মিটিং, যে ইনজেকশন নিয়ে দেখা যায় অনেকটা কিন্তু যে এইচআইভি ইনফেকশন অনেকটা কম এসছে। তাহলে এগুলো আমাদের অনেক ডাক্তারবাবুরা হয়তো বা জানে না বিষয়, যে দেখা প্রায় 10,000-এর উপরে ত্রিপুরাতে এখন এইডস রুগী। ভাবা যায় কোনোদিন যে আমি যদি মনে করি আমার তো হয়নি, তারপর আমি বসে থাকি কবে হবে, আমার ফ্যামিলির মধ্যে হবে। এটা আগের থেকেই যদি আমরা সচেতন হই, এবং অ্যাওয়ারনেস ছাড়া কোনো দিনই সম্ভব না। ভাইরাল লোড কতটুকু আছে, অনেকে আসে না, কিন্তু মানে ডাক্তারবাবুদের কাছে লজ্জায় আসে না, সোশ্যাল স্টিগমার কারণে আসে না। তো এর জন্য এই যে বোঝানোর দায়িত্বটা কত করবে ওই যা এইডস অ্যাসোসিয়েশন যে কাউন্সিল যে আছে তারা তো করছে, কিন্তু সবাই যদি মিলে আমরা করি, কারণ আলটিমেটলি এটা কিন্তু আমাদেরই ধরবে। এবং এখন নর্থ ইস্টের মধ্যে আমাদের মধ্যে 4th পজিশনে চলে এসেছি। এটা খুব মানে আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যে কিভাবে আমরা চেষ্টা করছি যে যাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করছে সমস্ত ফার্মেসিতে, যাতে করে কে মানে ওই সিরিঞ্জটা নিতে চায়। কিন্তু সুইডেনের আবার একটা নতুন একটা দিল্লির থেকে পাঠিয়েছে, যে সুইডেনের থেকে দেখা গেছে যে যদি সিরিঞ্জের পরিবর্তে সিরিঞ্জ দেওয়া যায়, তাহলে নাকি ওনাদের এখানে মানে এই এইডস এর রোগটা অনেকটা কম। আমি বলছি এগুলো বাদ দিন, এখন আমাদের কথা হলো দেবই না, সেটা ইম্পর্টেন্ট। কারণ এইসব মানে টেস্ট এক্সপিরিয়েন্স করে লাভ হবে না, আগে আমরা দেখি। তো এতে করে আমাদের অ্যাওয়ারনেস ছাড়া কোনো আমার মনে হয় অ্যাওয়ারনেসই একমাত্র মানে পথ। এবং আমরা করছি, স্কুলে আমাদের রেড রিবন ক্লাব করেছি, আগে শুধু ইউনিভার্সিটিতে ছিল এবং কলেজে ছিল। আমি গত মিটিংয়ে আমি বলেছিলাম যে স্কুল লেভেলেও নিয়ে আসুন, কারণ স্কুল লেভেলেও কিন্তু বেশি হয়। তো এই বছর ওরা রেড রিবন ক্লাব স্কুলেও নিয়ে এসছে। তো এগুলো চলছে, কিন্তু আপনাদের দায়িত্ব এবং আমাদের সবার দায়িত্ব আরও বেশি। এবং আজকের এই যে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের যে রাজ্য সম্মেলন, সেটা সাকসেস হোক, আমি আশা করি এটা সাকসেস হবে। এবং আগামী দিন আপনাদের যে ভবিষ্যৎ, আমাদের ত্রিপুরার যে ভবিষ্যৎ, বিশেষ করে আমাদের হেলথ ডিপার্টমেন্টে, সেটা আমি আশা করি যে আমরা এট বেস্ট আমরা করব। আমি সেই কারণেই আমি কিরণজিকে আমি বলেছিলাম যে সংস্থা নিয়ে আসুন, এমন সংস্থা যে বলবে যে না আমাদের এই সংস্থার মধ্যে রেফার কেউ বাইরে যেতে হবে না, এখানে ত্রিপুরাতেই সেই চিকিৎসার ব্যবস্থা সম্ভব হবে। আমরা সেই দৃষ্টিতে আমরা কাজ করছি। আমি আশা করি আগামী দিন সেটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।